খালামণিদের বাসায় ঘোরাঘুরি করে লম্বা একটা ছুটি কাটিয়ে শুরু হয়ে গেছে আমার দৈনন্দিন জীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অনন্যাস নেস্ট। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ব্লগটা একদম সকালবেলা থেকেই শুরু করছি। সকালবেলা রান্নাঘরে এসে দেখলাম যে আব্বু বাজার থেকে বেশ কিছু আম কিনে নিয়ে এসেছে। এটা আব্বু আগের দিন নিয়ে আসছিল। আমি আসলে বাড়িতে যেহেতু রাত্রে আসছি আমি দেখিনি। তো সকালবেলা দেখলাম যে আমগুলো কালকে নিয়ে আসছে, কিন্তু সবগুলো আম একদম টোটালি কাঁচা ছিল না। কিছু আম ছিল হালকা সামান্য একটু পেকে পেকে মতো যাচ্ছিল। তো এগুলো আসলে টক আম। তো ভাবলাম যে এগুলো দিয়ে আচার দেওয়া যাক। এগুলো আসলে আব্বু আচার দেওয়ার জন্যই কিনেছে। আমি আমগুলো ছিলে নিয়েছি। একদম কাঁচা আম যেগুলো ছিল সেগুলো আলাদা করে রেখেছি, আর একটু পাকা পাকা মতো যেগুলো হয়েছিল সেগুলো আলাদা করে রেখেছি। একদম কাঁচা আমগুলো দিয়ে আমি ঝুরি তেলের আচার, যেটাকে বলে খিচুড়ির সাথে খাই, সেটা বানাবো। তার জন্য আমি আমগুলোকে ভালো মতো গ্রেট করে নিয়েছি। আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি। হাত দিয়ে কুচি করতে গেলে আসলে অনেক বেশি সময় লাগতো, আর হয়তো হতো না ঠিকঠাক মতো। তাই আমার মনে হলো আমি গ্রেটারের যেই মোটা অংশটা থাকে সেটা দিয়ে করি। গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেট করে নেওয়ার পরে আমি আম থেকে ভালো মতো পানিটা ঝরিয়ে নিয়েছি। পানি থাকলে পরে আসলে এর মধ্যে যখন আমি সব মশলাগুলো দেব, ঝাল লবণ সহ সব কিছু দেওয়ার পর আম থেকে পানি বের হবে, আর তখন এটা শুকাতে অনেক বেশি সময় লাগবে। এই তো আমি পুরো আমটাকে একদম একটা বড় সাইজের প্লেটের মধ্যে নিয়ে একদম পাতলা করে ছাড়িয়ে দিয়েছি, যাতে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর প্লেটটাকে নিয়ে সোজা ছাদে চলে আসছি। ছাদে শুকিয়ে নেব, যেহেতু আমাদের ছাদে অনেক বেশি রৌদ্র পায়। যে কোনো জিনিস দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যেই আমগুলা একটু পাকা পাকা মতো হয়েছিল সেগুলো দিয়ে আম্মু আচার বানিয়ে নিয়েছে। এগুলো চিনি দিয়ে করেছে। আমার আম্মুর হাতের এই চিনির আচারটা বেশ মজা লাগে খেতে আমার। আমি ডাল ভাতের সাথে খেতে খুব পছন্দ করি। তো এই তো তারপরে দেখলাম যে আমার আব্বু বাজারে গিয়েছিল। আব্বু বাজার থেকে মিষ্টি নিয়ে আসছে। অনেকগুলো মিষ্টি ছিল। আব্বুর সাথে মেজো কাকুও গিয়েছিল। আমি যেদিন বাসায় আসছি, মানে 23 তারিখে বাসায় আসছি আমি, সেই দিনই সন্ধ্যার সময় আমার মেজো কাকু আসছে আমাদের বাড়িতে। মানে আমি বাড়িতে এসে দেখি যে মেজো কাকু অলরেডি চলে আসছে। আমার আসতে যেহেতু রাত হয়ে গিয়েছিল। 23 তারিখ ছিল আমার দাদুর মৃত্যুবার্ষিকী। তো সেদিন আসলে তো কিছু করতে হয় না। মেজো কাকু আর আব্বু চিন্তা ভাবনা করলো যে ঠিক আছে, তাহলে পরের দিন যেহেতু শুক্রবার, আমাদের গ্রামের মসজিদে একটা মিলাদ দেওয়া যায়। তো সেই জন্য আর আব্বু আর মেজো কাকু বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসলো 2 রকমের। এই 2 রকমের মিষ্টি দিয়েই মিলাদ দেওয়া হবে। আর এখানে আমাদের গ্রামের মসজিদে প্রত্যেক শুক্রবারে কেমন লোক হয় এটা তো আব্বু জানে। তো সেই অনুসারেই আব্বু মিষ্টি কিনেছে। আব্বু একটু বেশি করেই কিনেছে যাতে কম না পড়ে যায়। তারপরে তো আব্বু একটু তালের শাঁস কিনে নিয়ে আসছে, যেহেতু তালের শাঁস আমার অনেক বেশি পছন্দ। একটু তালের শাঁস খেয়ে নিচ্ছিলাম। আমার কাছে আবার এই সিজনটা খুবই ভালো লাগে। বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, বিশেষ করে বিভিন্ন ধরনের রসালো ফলগুলো পাওয়া যায়। অন্য সিজনে তো সেরকম একটা ফল পাওয়াই যায় না। তালের শাঁসটা অনেকের কাছেই খুব প্যারার একটা জিনিস মনে হতে পারে, কারণ এই খোসাটা ছাড়ানো আসলে খুব ঝামেলার একটা কাজ। আমার কাছেও খুব অস্বস্তি লাগে মাঝে মাঝে। তো তারপরেও আমি মোটামুটি ভালোই ছাড়াতে পারি। আর তারপর আর কোনো ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আর একবারে রাত্রেবেলা আমি একটা পিৎজা বানিয়েছি, চিকেন পিৎজা। মেজো কাকু যেহেতু আসছে, ভাবলাম যে একটা পিৎজা বানাই। আমার আব্বু আম্মু তো পিৎজা খুব একটা পছন্দ করে না, আমার যেহেতু খুবই পছন্দ, তো আমার জন্যে করলাম। আর ভাবলাম কাকু আসছে, কাকুকেও একটু দেওয়া যাক। কিন্তু আমার কাকু ফার্মের মুরগি খায় না। তো কি আর করার, আমি যেহেতু জানতাম না ফার্মের মুরগির কোনো আইটেমই কাকু খায় না, আমি শুধু খেলাম কয়েক পিস। আর বাকিটা যেটা ছিল সেটা ফ্রিজে রেখে দিলাম, যাতে পরের দিন আমি আবার ওভেনে গরম করে খেতে পারি। এটা তার পরের দিনের একটা ক্লিপ। পরের দিন দুপুরের দিকে দেখি যে বৃষ্টি হচ্ছে। এটা আসলে ওই যে ঘূর্ণিঝড় আসলো, সেই ঘূর্ণিঝড়ের সময়ের। তখন তো মোটামুটি 2-3 দিন ধরে সারাদিনই ঝিরঝির করে একটু একটু করে বৃষ্টি হতেই থেকেছে। তারপরেই তো সন্ধ্যার দিকে আম্মু আমার হাতে এই লিচুগুলো নিয়ে এসে দিল। আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে বাড়ির থেকে এই লিচুগুলো দিয়েছিল। এবার আমাদের আর লিচু কিনে খাওয়া হয়নি। প্রত্যেকবার আমাদের গ্রামের বাড়ির গাছে অনেক লিচু হয়। এবার গাছের যত্নও হয়নি, লিচুও হয়নি তেমন একটা। খালামণির বাসায় অনেক লিচু খেয়েছি। আর এই তো এটা দুপুরের দিকেরই ক্লিপ, যখন বৃষ্টি হচ্ছিল তখনকার। আমি এই ক্লিপটা পরে অ্যাড করেছি, জানি না কেন। এবছরের প্রথম বৃষ্টি হয় সেদিন। তীব্র গরম পড়ছিল, অথচ কোনো বৃষ্টি ছিল না। যেহেতু ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টিটা হয়েছিল, তো দেখেই বোঝা যাচ্ছে কি অবস্থা হয়েছে।
ভাগ্য ভালো যে আমি আচারটা আগের দিন দিয়েছিলাম, না হলে যে কি হতো যদি ওই দিন দিতাম তাহলে হয়তো আমার এইগুলো নষ্ট হয়ে যেত। তো যাই হোক, আমার এটা খুব ভালো মতো শুকিয়ে গেছে। এটা একদম মুচমুচে করতে হয় না, আমি এরকমটা করেছি। চোখে দেখে মনে হবে একদম মুচমুচে হয়ে গেছে, কিন্তু হাতের মধ্যে নিলে বোঝা যাবে যে হ্যাঁ, এটা মুচমুচে হয় নাই, তবে ঝরঝরা হয়েছে কিন্তু নরম আছে। এই পুরো 1 প্লেট রেডি করার পর শুকিয়ে এতটুকু হয়েছিল। আমি ফার্স্টে ভেবেছি এই 2টা বোতল নিব, কাচের এই 2টা জার। এটা এগুলো আচারেরই জার, দোকান থেকে কিনে নিয়ে আসা যেই আচারগুলা, সেই আচারের জার। তো 2টা জার আমি নিয়ে নিয়েছি। তো পরে আমার আর 2টা জার লাগে নাই, আমি এখানে ভরে নিচ্ছিলাম। এই ঝুড়িগুলা একটা বয়ামের মধ্যে দেওয়ার পরে দেখলাম যে শেষ হয়ে গেছে। আমি তো অবাকই হয়ে গেছি যে এতটুকু মাত্র হলো। তারপরেই তো চলে আসলাম আচারের তেলটা রেডি করার জন্য। এখানে আমি সরিষার তেলটা গরম করে নিচ্ছি। এটা একদম খাঁটি সরিষার তেল দিয়ে করলে সব থেকে বেস্ট রেজাল্টটা পাওয়া যায়। এটা তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দেবো। আমি 5 ফোড়নটা একটু বেশি করে দিচ্ছি, আমার কাছে 5 ফোড়নের স্মেলটা বেশ ভালো লাগে আচারের মধ্যে, সেজন্য 5 ফোড়ন দিয়েছি। আর তেলটা খুব বেশি আঁচে গরম করা যাবে না, খুব অল্প আঁচে গরম করতে হবে। একদম লো টু মিডিয়াম হিটে আমি তেলটা গরম করেছি। যখন 5 ফোড়নের স্মেলটা সামান্য একটু বের হয়ে আসবে, তার মধ্যে রসুন কুচি দিয়ে দিতে হবে। যখন আচারের মধ্যে রসুন আর 5 ফোড়নের স্মেলটা খুব সুন্দর মতো পাওয়া যাবে, সেই সময় জালটা বন্ধ করে দিতে হবে। আর এই আচারের মধ্যে কোনোভাবেই একদম ফুটন্ত গরম তেল দেওয়া যাবে না, তাহলে আচারটা একদম নরম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে যখন একটা আঙ্গুল তেলের মধ্যে ডুবাই রাখা যায়, সেরকম গরম অবস্থায় তেলটা দিতে হবে, যাতে একটু নরম হয়। তো তারপরেই তো আমি একটু ভাবছিলাম যে কি খাওয়া যায়, একটু নাস্তা খেতে ইচ্ছে হচ্ছিল, একটু সন্ধ্যার সময় একটু কিছু খেতে পারলে ভালো লাগে। তো ভাবলাম যে ঠিক আছে, খুবই ইজি ওয়েতে আমি যেভাবে পটেটো ওয়েজেস বানিয়ে থাকি, যেভাবে খেতে পছন্দ করি সেভাবে বানিয়ে নিয়ে আমি মোটামুটি 2টা আলু দিয়ে পটেটো ওয়েজেস করে নিচ্ছিলাম। আম্মুও খাবে, যেহেতু আব্বু খায় না এগুলো, আমি আর আম্মুই খাই মোটামুটি সবসময়, আমার আর আম্মুর জন্যই করা হয়ে থাকে। তো এই যে পটেটো ওয়েজেসগুলো বানিয়ে নিচ্ছি, এই পটেটো ওয়েজেসটা খেতে এত 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 বেশি ক্রিস্পি হয়, এটা খেতে বেশ মজাও লাগে। এটা একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো না, আমার কাছে পটেটো ওয়েজেস এভাবে করে খেতেই ভালো লাগে। অনেকে আছে যে পটেটো ওয়েজেসটা টোটালি বেক করে, তো ওটা আমার কাছে ভালো লাগে না। পটেটো ওয়েজেসের একটা ভিডিও আমার পেজেই দেওয়া আছে, একটা শর্ট ভিডিও। এটার ক্রিস্পিনেসের সাউন্ডটা শুনলেই বোঝা যায় যে কতটা মুচমুচে হয়। আর এই ওয়েজেসগুলো একদম মুচমুচে করার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব বেশি তাড়াহুড়া করে বেশি জাল দিয়ে ভেজে ফেললাম না, এরকমটা করা যাবে না। একটু সময় নিয়ে ভাজলে এটা অনেক বেশি মুচমুচে হয়, খেতে অনেক টেস্টি লাগে। তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।